আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। এবারে বিস্তারিত। গত কয়েকদিনে করোনা সংক্রমণ কমায় রাজধানীর হাসপাতালগুলোতে কমেছে রোগীর চাপ। বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসা করোনা রোগীর সংখ্যাও কমেছে। তবে হাসপাতালে মুমূর্ষু রোগীদের আইসিইউ সংকট এখনো রয়েছে। শফিউল আলম সুজনের রিপোর্ট। উর্মিটলা হসপিটাল ওখানে ছিলাম, ওখানেও ট্রিটমেন্ট ভালো চলছে, ওখানে আইসিইউ ছিল না, তাই আমরা ওখান থেকে ডক্টর বলছে যে আইসিইউ ওনার প্রয়োজন, তাই আমরা আইসিসি এখানে যে আপনার হসপিটাল এখানে আসছি। মোটামুটি ভালোই আছে, সিটও আমরা পাইছি, প্লাস আরও পাশে খালি বেডও অনেক বেড আছে, তেমন একটা সমস্যা হয় নাই। ফার্স্ট টাইম বেডগুলো পাওয়া যাচ্ছিল না, ক্রাইসিস ছিল, এখন বেড পাওয়া অনেক ইজি হয়ে গেছে। সংক্রমণ কমায় ঢাকার হাসপাতালগুলোতে বাইরে থেকে আসা রোগীর সংখ্যাও কমেছে। অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়েই বাড়ি ফিরে যাচ্ছে। তবে যাদের পরিস্থিতি খারাপ তাদের ভর্তি করা হচ্ছে হাসপাতালগুলোতে। সকালবেলা আসার পর ওনারা বলতেছে বেড খালি নেই, আইসিইউ বেড। তো দুপুরবেলা ওনারা বলতেছে বেড একটা পাওয়া গেছে, আসেন। প্রতি 5 মিনিটে একটা রোগী যদি ভর্তি হয় তাহলে অবস্থাটা কি দাঁড়াবে? তো সেই তুলনায় আমি বলবো 3-4 দিন আগের কন্ডিশন থেকে 3-4 দিন পরে এখন পর্যন্ত আমি অনেকক্ষণ হয়েছে দেখেছি একটা রোগী ভর্তি করিনি। চিকিৎসকরা বলছেন সংক্রমণ কমলেও এখনও স্বস্তির কিছু নেই। স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি আবারও ভয়াবহ হতে পারে। ওভারঅল টোটাল পেশেন্টটা একটু আমরা কম দেখতে পাচ্ছি, সেটা খুব বেশি মাপের কম এটাই বলা যাবে না। ধরেন আমার হয়তো টোটাল 100 পেশেন্ট আমি এখন কম পাচ্ছি। আমার আইসিইউ যেটা আমার যে সিরিয়াস পেশেন্ট সেখানে সেটি তো আসছেই, সেটা তো এখনও এমন নয় যে আমার খালি থাকছে বা কমছে। আমার আগে 50%ও ছিল, 60%ও ছিল একটা সময়, সেটা কমতে কমতে এখন 30%-এ চলে আসছে। আজকে যেটা গতকাল যেটা রিপোর্ট সেটা 30-এর নিচে, প্রায় 25%-এর মতো। সেটা তার মানে হচ্ছে আমার ইনফেক্টিভিটিও কমতেছে, রোগী ভর্তিও কমতেছে, কিন্তু সেই তুলনায় কিন্তু মৃত্যু কমতেছে না। সংক্রমণ কমাতে সবাইকে ভ্যাকসিনের আওতায় আনার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনায় গত 24 ঘন্টায় আরও 172 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 24,719 জনে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ 67 জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ 47 জন মারা গেছেন। এছাড়া খুলনা বিভাগে 16 ও সিলেট বিভাগে 15 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবশেষ 24 ঘন্টায় 41,014টি নমুনা পরীক্ষায় 7,248 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 17.67%। এর মধ্যে শুধু ঢাকাতেই শনাক্ত 4,152 জন। শৃঙ্খলা ফিরতে শুরু করেছে রাজধানীর বেশিরভাগ টিকাদান কেন্দ্রে। লাইনে অপেক্ষা করে ভ্যাকসিন নিয়েছেন টিকা প্রত্যাশীরা। এদিন রাজধানীর হাসপাতালগুলোতে মডার্না ও ফাইজারের করোনার দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়, আর প্রথম ডোজ দেওয়া হচ্ছে চীনের সিনোফার্মের। শফিউল আলম সুজনের আরেকটি রিপোর্ট। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সকাল থেকে লাইনে দাঁড়িয়েছেন টিকা প্রত্যাশীরা। এ সময় নিরাপত্তা কর্মীরা তাদের SMS ও তারিখ দেখে ভিতরে যেতে দিচ্ছেন। ভোগান্তি ছাড়াই টিকা পেয়ে খুশি মানুষ, সময় মতো টিকা পেয়ে খুশি প্রবাসীরাও। আমার মেয়াদ আছে 2 মাস, এর জন্য খুব জরুরি, আলহামদুলিল্লাহ আজকে শেষ করলাম। ভিতরে অনেক সুন্দর সিস্টেম, কোনো ভোগান্তি নেই, সেফ অর্গানাইজ পরিবেশ, ভালো লেগেছে যে কোনো হ্যারাসমেন্ট বা কোনো প্রবলেম হয়নি টিকা দিতে। আজকে ডেট ছিল, ভ্যাকসিনের ডেট ছিল 18 তারিখে, তো 18 তারিখে আসলাম, বেশিক্ষণ তো সময় লাগলো না, 5 মিনিটের মধ্যে হয়ে গেছে। অ্যাস্ট্রাজেনেকার সেকেন্ড ডোজ, ফার্স্ট ডোজটা আমি ফেব্রুয়ারি মাসে নিয়েছিলাম। ঢাকা মেডিকেল এবং শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে টিকা প্রত্যাশীদের দীর্ঘ অপেক্ষা ছিল না। যেসব প্রবাসী SMS পায়নি কিন্তু দ্রুত বিদেশ যেতে হবে, তাদেরও কাগজপত্র দেখে টিকা দেওয়া হচ্ছে। 18 তারিখে SMS দিয়েছে এবং এখানে দিতে আসছি, পরিবেশটাও খুব ভালো। আমরা নিয়ম মতো যে রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর নিয়ম মতো ডেট পেয়েছে, আজকে সেকেন্ড ডোজ দিয়েছে আল্লাহর রহমতে। যারা বিদেশ যাবেন এবং জরুরি প্রয়োজনে, চিকিৎসার প্রয়োজনে দেশের বাইরে যাবেন, তাদের ক্ষেত্রে আমরা তাদের চাহিদার কথা লক্ষ্য রেখে এবং প্রয়োজনীয়তার কথা লক্ষ্য রেখে এবং সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা তাদেরকেও ফেরত দিচ্ছি না এবং তাদেরকেও আমরা টিকা প্রদান করছি। টিকার সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি টিকাদান কেন্দ্রে যাতে কোনো অনিয়ম না হয় সে প্রত্যাশা সকলের। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকেলে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে মডার্নার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেন তিনি। খালেদা জিয়াকে স্বাগত জানাতে দলের নেতাকর্মীরা হাসপাতালে জড়ো হন। হুড়োহুড়ি আর বিশৃঙ্খলার মধ্যে গাড়িতে বসে টিকা নেন তিনি।
নিরাপত্তার স্বার্থে হাসপাতাল প্রাঙ্গণে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। পরে তার ব্যক্তিগত স্টাফ, গৃহপরিচালিকা, নার্স সহ 5 জন টিকা নেন। ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AJM জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। ওনাকে হুইল চেয়ারেও কিন্তু 4 জনে ধরে পরে নামাতে হয় এবং তারপরে আজকে ওনাকে আমরা এখানে ভ্যাকসিন যেখানে দেওয়া হয় ওখানে তার নিচেই গাড়িতে এসে জানলার গ্লাসটা নামিয়ে কিন্তু ভ্যাকসিন দেওয়া হয়েছে। যে হার্টের যে জটিলতা, ওনার যে লিভারের যে জটিলতা, ওনার যে কিডনির যে জটিলতা, তার পরবর্তীতে রিউমেটয়েড আর্থ্রাইটিস যে সমস্যা, ডায়াবেটিস অ্যান্ড হাইপারটেনশন তো আছেই, সব কিছু মিলিয়ে ওনার একটি সর্বোৎকৃষ্ট হাসপাতালে মডার্ন ট্রিটমেন্ট উইথ মডার্ন ফেসিলিটিস যেখানে আছে, মাল্টিডিসিপ্লিনারি হসপিটাল, এইরকম একটি হসপিটালে বিদেশে যাওয়ার চিকিৎসার জন্য রিকমেন্ড করেছে এবং এখনও এটা বহাল আছে। দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার উদ্যোগ নিতে শিক্ষা মন্ত্রণালয়কে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচিব সভায় তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের দিকে এখন সবচেয়ে বেশি নজর দেওয়া দরকার। এ সময় দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আপেল মাহমুদের রিপোর্ট। করোনা সংক্রমণের কারণে প্রায় 1.5 বছর ধরে বন্ধ স্কুল, কলেজ সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এতে থমকে গেছে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম। বিদেশ থেকে করোনার টিকা কেনার পাশাপাশি দেশে তা উৎপাদনের অগ্রগতির কারণে এবার সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার তাগিদ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়া দরকার এবং সেটা খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে। এটা শুধু বিশ্ববিদ্যালয় বলে না, আমাদের স্কুলগুলিও খোলা, এবং আমি ধন্যবাদ জানাই যে শিক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিচ্ছেন। কাজে এটাই এখন সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ বাচ্চারা বাসায় ঘরে থাকতে থাকতে তাদেরও যথেষ্ট কষ্ট হচ্ছে, আর সেই দিকে আমাদের আরও নজর দেওয়া দরকার। 4 বছরের বেশি সময় পর সচিবদের সাথে অনুষ্ঠিত বৈঠকে দুর্নীতির বিরুদ্ধে নিজের কঠোর অবস্থানের কথা জানান সরকার প্রধান। গণভবন থেকে ভার্চুয়ালি এ সভায় যুক্ত হন তিনি। কোনো ধরনের দুর্নীতিকে আমরা সহ্য করব না। কাজে সেদিকে মাথায় রেখে একটা দুর্নীতি, ওটা আসলে একটা ব্যাধির মতো, কারণ এই ব্যাধি থেকে আমাদের মুক্ত হতে হবে। সেদিকে আপনাদেরও একটা কঠোর ব্যবস্থা নিতে হবে এবং যেখানে আপনারা এই ধরনের কোনো দুর্নীতি দেখবেন সেখানেও কিন্তু ব্যবস্থা নিতে হবে। যারা ভালো কাজ করবে অবশ্যই তারা পুরস্কৃত হবে, যারা এই ধরনের দুর্নীতিতে জড়িত হবে অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সরকারের উন্নয়ন পরিকল্পনার যথাযথ বাস্তবায়নে কাজ করতে সচিবদের নির্দেশও দেন তিনি। এ সময় আন্তরিকতার সাথে কাজ করার মাধ্যমে দক্ষ ও সেবামূলক প্রশাসন গড়ে তুলতে সচিবদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। শক্তির প্রদর্শন করে বিএনপির শীর্ষ নেতাদের খুশি করতে চন্দ্রিমা উদ্যানে দলটির নেতাকর্মীরা পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আন্দোলনের নামে সহিংসতায় বিএনপির রাজনীতি। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি আয়োজিত করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের। নবগঠিত কমিটির নেতারা তাদের শক্তির জানান দিতে স্বাস্থ্যবিধিকে চরমভাবে উপেক্ষা করে শীর্ষ নেতৃত্বকে খুশি করতে চন্দ্রিমা উদ্যানে যাওয়ার পথে তাণ্ডব আর বিশৃঙ্খলা, পুলিশের উপর হামলা। বিএনপির আন্দোলন মানেই হলো ভাঙচুর। পরিকল্পনা সচিবের গাড়িটিও ভেঙে ফেলল। সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে এখনো বিএনপি বের হতে পারেনি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে গিয়ে পুলিশের উপর হামলা করে তার প্রমাণ দিল বিএনপি বলেও উল্লেখ করেন তিনি। রাজধানীর এফডিসিতে জাতীয় শোক দিবসের আলোচনার সভায় এসব কথা বলেন তথ্যমন্ত্রী। এই সময় তারা জনগণের পাশে থাকবে, জনগণকে সহায়তা করবে, সেটি না করে চন্দ্রিমা উদ্যানে গিয়ে জিয়া রহমানের তথাকথিত কবরে ফুল দিতে গিয়ে সেখানে মারামারি করেছে। অর্থাৎ তারা যে সন্ত্রাসের রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারে না এই করোনার মধ্যেও, সেটি বহিঃপ্রকাশ হচ্ছে গতকালকের ঘটনা। আওয়ামী লীগ জনগণের সরকার নয় বলেই দমন পীড়ন ও মিথ্যা প্রচারণার মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ইতিহাস কথা কয় শিরোনামে এক ভার্চুয়াল আলোচনায় তিনি একথা বলেন। বিএনপির মহাসচিব আবার অভিযোগ করেন, বিনা উস্কানিতে চন্দ্রিমা উদ্যানে নারকীয় হামলা করে উল্টো বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধেই মামলা দিয়েছে। দমনমূলক মামলার মাধ্যমে আন্দোলন থামানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। কিন্তু ভারতের অভ্যন্তরে ভোট ডাকাতি করে, এই জন্য এই যে ভয়াবহভাবে আবারও তারা আরেকটি দমনমূলক মামলা দিল, এই জন্য এদেরকে অবশ্যই তাদেরকে জবাব দিতে হবে এবং অবশ্যই এর পরিণতি তাদেরকে ভোগ করতে হবে। আমি অবিলম্বে এই মামলা প্রত্যাহার করার জন্য দাবি জানাচ্ছি এবং গ্রেফতারকৃত সমস্ত নেতা কর্মীকে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি। বনানী থানার মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণির জামিন আবেদনের শুনানি পিছিয়েছে। আজ জামিন শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি। এদিকে মামলার তদন্তকারী সংস্থা সিআইডি আবারও মাদক মামলায় পরিমণির 5 দিনের রিমান্ড আবেদন করেছে। ঢাকা মহানগর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস পরিমণির উপস্থিতিতে রিমান্ড শুনানির বিষয়ে আগামীকাল দিন ধার্য করেছেন। গত 4 অগস্ট বনানীর বাসা থেকে পরিমণিকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ সহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। আফগানিস্তানে তালেবানরা ক্ষমতা দখলের পর বাংলাদেশি জঙ্গি গোষ্ঠী উজ্জীবিত হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তাই তাদের উপর নজরদারি বাড়ানোর পাশাপাশি তালেবানদের সাথে বুঝে শুনে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পরামর্শ তাদের। মাহবুব কবির চপলের রিপোর্ট। তালেবানদের আফগানিস্তানের ক্ষমতায় আসার এই ঘটনাটি শুধু দক্ষিণ এশিয়ার রাজনীতি নয়, বিশ্ব রাজনীতির জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, কারণ এটা বিশ্ব রাজনীতিকে ওলটপালট করে দেবে। কাজেই একদিকে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে প্রত্যেক দেশে, বাংলাদেশ সহ, যারা তালেবানদের আদর্শে বিশ্বাস করে তারা উদ্দীপিত হবে। যে সমস্ত দেশ জনবহুল সেই সমস্ত দেশে মানুষকে উস্কে দেওয়া, যে সমস্ত দেশে দারিদ্র থাকে তাদেরকে উস্কে দেওয়া অনেক সোজা। আফগানিস্তানের ঘটনার কারণে ইসলামিক এক্সট্রিমটা কিছু স্পিরিচুয়ালি চেতনাগতভাবে শক্তিশালী হবে। যে সমস্ত অর্গানাইজেশন মনে করা হচ্ছে তাদের উপরে ভিজিলেন্স রাখতে হবে। সার্কের সদস্য রাষ্ট্র হিসেবে আমাদের মনে হয় আঞ্চলিক কারণে স্বীকৃতি দিতে হবে এবং আমি দেখতে পাচ্ছি, যদি আমি ভুল না হই, যে আস্তে আস্তে সবাই তাদেরকে স্বীকৃতি দেবে। প্রথমত যে তালেবান কতটুকু কৃতকার্য হবে সেটাই আগে ভেবে দেখতে হবে এবং তারা শাসন ব্যবস্থা কীভাবে পরিচালনা করে এবং কতদিন করতে পারে এবং তাদের নিজেদের মধ্যে কোনো রকম বিশৃঙ্খলা দেখা দেয় কিনা, সুশৃঙ্খলভাবে তারা শাসন করে যেতে পারে কিনা। দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে আমাদের রাষ্ট্র এবং দেশের স্বার্থটা কি, সেখানে আমাদের বিজনেস ইন্টারেস্ট হতে পারে, সেখানে বিশ্ব রাজনীতি হবে অর্থনীতি কেন্দ্রিক, রাজনীতি সেখানে মুখ্য থাকবে না। কাজে আমাদের অর্থনীতির জন্য আমাদের ডিপ্লোম্যাসিকে ঠিক রাখতে হবে তাদের সাথে। তারা এও বলছেন, তালেবান যদি ভালো কিছু করে তাহলে সার্ক সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে তার ইতিবাচক প্রভাব পড়তে পারে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ থেকে আম আমদানিতে বিশেষ আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। বিপরীতে রাশিয়া থেকে ডিএপি ও পটাশিয়াম সার আমদানি করতে চায় বাংলাদেশ। এছাড়া ব্যাকটেরিয়া মুক্ত করে আবারও রাশিয়ায় আলু রপ্তানি করার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। সচিবালয়ের কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাকের সাথে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ডি মন্টেটস্কি সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আলেকজান্ডার জানান, রাশিয়ার সহায়তায় নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 2023 সালে বিদ্যুৎ পাবে বাংলাদেশ। কৃষিমন্ত্রী জানান, শিগগিরই এসব নিয়ে বিস্তারিত আলোচনা হবে। রাশিয়ার সাথে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আমরা ভালো দামে রাশিয়া থেকে ডিএপিপি আনতে পারি কিনা। আম রপ্তানির একটা বিরাট সুযোগ রাশিয়া আছে। সে নতুন আসলো এই কদিনে যে আম খেয়েছে, এই আম খুবই সুস্বাদু এবং এটা রাশিয়াতে বিরাট মার্কেট। এখানে বাংলাদেশের গুরুত্ব দিয়ে এটার উপরে কাজ করা উচিত। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য 10 ভাগ স্টক লভ্যাংশের অনুমোদন দিয়েছে রূপালী ব্যাংক লিমিটেড। ব্যাংকের প্রধান কার্যালয়ে ভার্চুয়ালি 35তম বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়। করোনাকালীন এমন মুনাফা পেয়ে খুশি বিনিয়োগকারীরাও। এ সময় ব্যাংকের শেয়ার হোল্ডারদের জন্য ব্যাংকের আর্থিক পরিকল্পনা তুলে ধরে প্রতিষ্ঠানটি। শরফুল আলমের রিপোর্ট।
পুঁজিবাজারে লিস্টেড প্রতিষ্ঠান রূপালী ব্যাংক। দেশের প্রধান 2 স্টক এক্সচেঞ্জে এই ব্যাংকের শেয়ারে বিনিয়োগ করছেন অনেকেই। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক ও সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন ক্রমে প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের জন্য 2020 সালের লভ্যাংশের অনুমোদন দেয়। ভার্চুয়ালি বিনিয়োগকারীদের উপস্থিতিতে ব্যাংকের 35তম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশের অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে শেয়ারহোল্ডারগণকে এবছর 10% বোনাস শেয়ার প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রতিকূল আবহাওয়া পরিস্থিতিতেও আমাদের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এরকম পরিস্থিতিতে রূপালী ব্যাংকের লক্ষ্য হবে আপৎকালীন এই অবস্থায় আর্থিক স্থিতিশীলতা, আপৎকালীন পুঁজির সংরক্ষণ। বিপজ্জনক হয়ে ওঠার আগেই ঝুঁকি চিহ্নিত করে নিরসন করা এবং যতদূর সম্ভব আয় প্রচেষ্টা অব্যাহত রাখাই হবে আমাদের ব্যাংকের মূল কাজ। এজিএমে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, স্বতন্ত্র পরিচালক সহ সরকারের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব বেগম রোকসানা হাসিন। সভায় প্রতিষ্ঠানের আর্থিক নিরীক্ষা ও বিনিয়োগের বিভিন্ন বিবরণী তুলে ধরা হয়। করোনা মহামারীর মধ্যেও 2020 সালে আমানত সংগ্রহ, ফরেন ট্রেড, ফরেন রেমিটেন্সের ক্ষেত্রে উল্লেখযোগ্য ব্যবসায়িক সাফল্য এবং রূপালী ব্যাংক ডিজিটাল ব্যাংকিং গ্রাহক সেবায় রাষ্ট্রায়ত্ত অন্যান্য ব্যাংকের তুলনায় অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে। এর আগে বার্ষিক সাধারণ সভায় 2020 সালের আর্থিক বিবরণী সহ 5টি আলোচ্যসূচি বিনিয়োগকারীদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশনের মধ্যে গ্রাহক সেবা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে রুরাল ও পেরি আরবান হাউজিং ফিন্যান্স প্রকল্প মঞ্জিলে অর্থায়ন সংক্রান্ত চুক্তি স্বাক্ষর ও হস্তান্তর করেন প্রকল্প পরিচালক মোহাম্মদ আতিকুল ইসলাম ও ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর JQM হাবিবুল্লাহ। এ সময় বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ সেলিম উদ্দিন, ম্যানেজিং ডিরেক্টর আফজাল করিম, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ কায়সার আলী, ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তাহের আহমেদ চৌধুরী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। করোনার কারণে 1.5 বছর বন্ধ থাকার পর কাল থেকে খুলে দেওয়া হচ্ছে পাহাড়ের পর্যটন কেন্দ্রগুলো। পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে বান্দরবান ও খাগড়াছড়ির হোটেল, মোটেল সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র। ব্যবসায়ীরা জানান, পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে ইতিমধ্যেই পর্যটকরা আসতে শুরু করেছেন। সারা দেশের মতো পাহাড়ের জেলাগুলোতে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রশাসন 3 পার্বত্য জেলার পর্যটন কেন্দ্রগুলো বন্ধ করে দেয়। পর্যটকদের আতিথেয়তা দিতে খাগড়াছড়িতেও প্রস্তুত হচ্ছে হোটেল, মোটেল ও রিসর্টগুলো। হোটেল রেস্টুরেন্টকে আমরা বলে দিয়েছি তারাও 50% তাদের যে সিট সংখ্যা আছে তার 50% তারা ব্যবহার করতে পারবে। সকল ব্যক্তিকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, দূরত্ব, শারীরিক দূরত্ব মেনটেন করতে হবে এবং মাস্ক পরিধান করতে হবে। যারা এই আমাদের এই পরিপত্রের নির্দেশনা, আমাদের যে এই প্রজ্ঞাপন, এই গণবিজ্ঞপ্তির নির্দেশনাগুলো যারা মানবে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উন্নত সেবাদানের লক্ষ্যে দেশে প্রথমবারের মতো ফেস টু ফেস বা মুখোমুখি সেবা প্রক্রিয়া চালু করল অপো। সারা দেশে এ সেবা চালু করেছে বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ডটি, যার ফলে গ্রাহকরা সামনে বসে স্মার্টফোন মেরামতের পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে পারবেন, দেখতে পারবেন ফোনের পার্টস ঠিকভাবে বসানো হয়েছে কিনা, সেই সাথে আসল পার্টস ব্যবহার এবং সবকিছু ঠিকমতো কাজ করছে কিনা। আর এই প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগবে মাত্র 1 ঘন্টা। এ পর্যায়ে বাণিজ্য সংবাদ। শরিয়া ভিত্তিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে ঢাকা ও গাজীপুরে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের দক্ষিণ খান ও সলিমমোড় উপজেলার উদ্বোধন করা হলো। ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপশাখা দুটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ABM মোকাম্মেল হক চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল, মোহাম্মদ নজরুল ইসলাম, SEVP ও ফোকাল পার্সন মোহাম্মদ আব্দুল কাদের, সেতু ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক সাজিদুল ইসলাম সুরুজ। পরে উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এবারে পার্টেক্স খেলার খবর।
সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া 5 দলের সূচি প্রকাশ করেছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই প্রতিযোগিতার উদ্বোধন হবে আগামী 1 অক্টোবর মালদ্বীপের রাজধানী মালেতে। উদ্বোধনী দিনে স্বাগতিক মালদ্বীপ মুখোমুখি হবে নেপালের। একই দিন বাংলাদেশ সময় রাত 10টায় বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বাংলাদেশের অন্য 3টি ম্যাচ হল 3, 6 ও 11 অক্টোবর। 4 ম্যাচ শেষে পয়েন্ট তালিকায় শীর্ষ 2 দল আগামী 13 অক্টোবর শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে। রবার্ট লেভানডোভস্কির নৈপুণ্যে জার্মান সুপার কাপের শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ। পোলিশ স্ট্রাইকারের জোড়া গোলে বরুসিয়া ডর্টমুন্ডকে 3-1 গোলে হারায় তারা। এ নিয়ে রেকর্ড নবমবারের মতো এই শিরোপা জিতল বায়ার্ন। সিগন্যাল ইদুনা পার্কে ম্যাচের শুরু থেকেই গোলের সুযোগ তৈরিতে এগিয়ে ছিল বায়ার্ন। এরই ধারাবাহিকতায় 41 মিনিটে দলকে লিড পাইয়ে দেন লেভানডোভস্কি। এরপর থমাস মুলারের গোলে প্রথমার্ধে 2-0 এগিয়ে যায় ইউলিয়ানের দল। 64 মিনিটে 1 গোল দিয়ে দলকে খেলায় ফেরানোর চেষ্টা করেন মার্কো রয়েজ, তবে 74 মিনিটে বায়ার্ন স্ট্রাইকার লেভানডোভস্কি দ্বিতীয় গোল করে শিরোপা নিশ্চিত করেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।